তো আজকে আমরা শুরু করছি ক্লাস 10-এর একটা চ্যাপ্টার, যার নাম জীবনের প্রবাহমানতা বা কন্টিনিউটি অফ লাইফ। তো প্রথমে এই চ্যাপ্টারের আমরা যেটা পড়ব সেটা হলো কোষ বিভাজন এবং কোষ চক্র, অর্থাৎ সেল ডিভিশন অ্যান্ড সেল সাইকেল। আমরা সবাই জানি জীবন একটি নিরবিচ্ছিন্ন ঘটনা। তো সৃষ্টির আদি যুগ থেকে এখনও পর্যন্ত জীবন ক্রমাগত বয়েই চলেছে। তো জীবনের প্রবাহমানতা সৃষ্টির আদিযুগ থেকেই সত্যই বিদ্যমান। জীবের জন্ম, মৃত্যু, নতুন জনিত আবির্ভাব একটি নিত্য ঘটনা। তো সৃষ্টির আদি পূর্বে প্রথম আবির্ভূত যে কোষ, সেই কোষটির নাম হলো জাইগোট বা এককোষী জীব, যা ক্রমে বিবর্তিত হয়ে অভিযোজিত হয়ে বহুকোষী জীব বা জটিলতর জীবের সৃষ্টি করে। একই বলেছিলাম আমরা, এই মতবাদকেই বলা হয় অভিব্যক্তি। ক্রমশ পৃথিবীর বুকে বহু নতুন প্রজাতির আবির্ভাব হয়। জীবনের প্রয়োজনে নতুন প্রজাতির সৃষ্টি একটি নিত্য ধারাবাহিক ঘটনা। পৃথিবীর বুকে জীব সৃষ্টির আদি পর্ব থেকে এখনো পর্যন্ত জীবনের প্রবাহমানতা নিত্য বিরাজমান। তো এই চ্যাপ্টারের এইটুকুই হলো আমাদের যে ইন্ট্রোডাকশান। এরপর আমরা যেই টপিকটা শুরু করবো তার নাম হলো ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের মধ্যে আন্তঃসম্পর্ক। তো ক্রোমোজোমের মধ্যে হচ্ছে কোষের নিউক্লিয়াসের অভ্যন্তরে জালকের মতো নিউক্লিয় জালিকা থাকে, যা প্রধানত ডিএনএ দ্বারা নির্মিত। ডিএনএ হলো একটি বৃহৎ জৈব অণু। নিউক্লিয়াসের মধ্যে আবার ডিএনএ কুণ্ডলীকৃত অথবা আংশিক উন্মুক্ত অবস্থায় থাকে। এই অবস্থাকে বলা হয় নিউক্লিয় জালিকা। কুণ্ডলীকৃত অবস্থায় ডিএনএ প্রোটিনকে দৃঢ়ভাবে পেঁচিয়ে থাকে এবং নিউক্লিয় প্রোটিন তন্তু গঠন করে। কুণ্ডলীকৃত অবস্থায় ডিএনএ প্রোটিনকে দৃঢ়ভাবে পেঁচিয়ে থাকে এবং নিউক্লিয় প্রোটিন তন্তু গঠন করে। ডিএনএর এই কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। যে সেই ডিএনএটা কুণ্ডলীকৃত অবস্থায় প্রোটিনকে দৃঢ়ভাবে পেঁচিয়ে থাকে। এই প্রোটিনকে যে দৃঢ়ভাবে পেঁচিয়ে রয়েছে, সেই পেঁচিয়ে থাকার কুণ্ডলীকৃত গঠনটাই হলো ক্রোমোজোম। আর ডিএনএ স্থিত বিশেষ বিশেষ নিউক্লিওটাইড শৃঙ্খলই হলো জিন। আবার জিনকে অনেক সময় আমরা যেটা বলে থাকি, জিন হলো বংশগতির ধারক ও বাহক। তো ক্রোমোজোম কাকে বলে? ক্রোমোজোমের সংজ্ঞা: নিউক্লিয়াসস্থিত নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত যে তন্তু জীবের বংশগতির বৈশিষ্ট্যাবলীর জন্য প্রয়োজনীয় জিন বহন করে এবং জীবের প্রকরণ, বিবর্তন ইত্যাদিতে প্রধান ভূমিকা পালন করে। অর্থাৎ জীবের যে আমরা গঠনগত বিবর্তন দেখি, প্রকরণ দেখি ইত্যাদিতে ক্রোমোজোম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ নিউক্লিয়াসস্থিত নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত এই নিউক্লিয়াসস্থিত নিউক্লিয় প্রোটিন, ক্রোমোজোম সেটা নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত যে তন্তু জীবের বংশগতির বৈশিষ্ট্যাবলীর জন্য প্রয়োজনীয় জিন বহন করে এবং জীবের প্রকরণ, বিবর্তন ইত্যাদিতে প্রধান ভূমিকা পালন করে, তাকে ক্রোমোজোম বলে। এটা ইম্পর্টেন্ট, এটা পুরোটাই মুখস্থ করতে হবে। এবার আসছি আমরা ডিএনএ, প্রোটিন ও আরএনএ দ্বারা গঠিত কোষীয় বস্তুকে ক্রোমাটিন বলে। ক্রোমাটিন কাকে বলে? ক্রোমাটিন হলো ডিএনএ, প্রোটিন ও আরএনএ দ্বারা গঠিত কোষীয় বস্তু। ক্রোমাটিন জালকের আকারে থাকে, তাই একে ক্রোমাটিন জালিকা বলে। ডিএনএ হিস্টোন প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে পুঁতির মালার মতো 11 nm ব্যাসার্ধ বিশিষ্ট নিউক্লিওজোম গঠন করে। নিউক্লিওজোমের ব্যাস হচ্ছে 11 ন্যানোমিটার। নিউক্লিওজোমের সঙ্গে আরও হিস্টোন প্রোটিন যুক্ত হয়ে 30 ন্যানোমিটার বা 13 ন্যানোমিটার ব্যাস বিশিষ্ট সোলেনয়েড গঠন করে। এই 13 nm সোলেনয়েড কোষ বিভাজনের সময় আরও বেশি পরিমাণে পেঁচিয়ে থাকে। এর ফলে তৈরি হয় মেটাফেজ ক্রোমোজোম বা 1400 nm, যার দৈর্ঘ্য হচ্ছে 1400, ব্যাস হচ্ছে 1400 nm ন্যানোমিটার। এরপর আমরা আসছি ক্রোমাটিন কাকে বলি। ক্রোমোজোমের মূল রাসায়নিক উপাদান হিসেবে ডিএনএ, আরএনএ ও প্রোটিন একত্রিত হয়ে যে সূত্রাকার অংশ গঠন করে তাকে ক্রোমাটিন বলে। ক্রোমোজোমের মূল রাসায়নিক উপাদান হিসাবে ডিএনএ, আরএনএ ও প্রোটিন একত্রিত হয়ে যে সূত্রাকার অংশ গঠন করে তাকে ক্রোমাটিন বলে। ক্রোমাটিনের প্রকারভেদ: ক্রোমাটিন দু প্রকার হয়ে থাকে, যথা ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিন।
ক্রোমাটিন দু প্রকারের হয়ে থাকে। এক নম্বর হচ্ছে ইউক্রোমাটিন ও দ্বিতীয় নম্বর হচ্ছে হেটেরোক্রোমাটিন। তো ইউক্রোমাটিনকে কোষ প্রাচীরে মানে কোষচক্রের ইন্টারফেস দশায় অপেক্ষাকৃত প্রসারিত, বিভাজন দশায় কুণ্ডলীকৃত, সমভাবে রঞ্জিত, সক্রিয় জিন সমন্বিত ক্রসিং ওভারে অংশগ্রহণকারী ক্রোমাটিনকে বলা হয় ইউক্রোমাটিন। ইউক্রোমাটিনটা হলো কোষচক্রের ইন্টারফেস দশায় অপেক্ষাকৃত প্রসারিত, বিভাজন দশায় কুণ্ডলীকৃত, সমভাবে রঞ্জিত, সক্রিয় জিন সমন্বিত ও ক্রসিং ওভারে অংশগ্রহণকারী ক্রোমাটিনকে ইউক্রোমাটিন বলা হয়। হলো। তো এবার হেটেরোক্রোমাটিন কি? কোষচক্রের ইন্টারফেজ ও বিভাজন দশায় কুণ্ডলীকৃত অবস্থায় বর্তমান গাঢ় বর্ণ গ্রহণকারী এই হেটেরোক্রোমাটিনের গাঢ় বর্ণ হয়। নিষ্ক্রিয় ক্রোমাটিনকে হেটেরোক্রোমাটিন বলে। যে হেটেরোক্রোমাটিন সেটা হচ্ছে নিষ্ক্রিয় প্রকৃতির। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার, নিউক্লিওলার অর্গানাইজার অংশে হেটেরোক্রোমাটিন দেখা যায়। কোন কোন অংশে হেটেরোক্রোমাটিন দেখা যায়, এটা একটা শর্ট কোশ্চেন হতে পারে। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার, নিউক্লিওলার অর্গানাইজার অংশে হেটেরোক্রোমাটিন দেখা যায়। তো এবার মেন যেটা সেটা হচ্ছে ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিন পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসেই। তো এটা যতটা নম্বরে আসবে ততটাই লেখাচ্ছে, এতগুলো লিখতে হবে না। এটা সম্ভবত 3 নম্বর পার্থক্য, 3 নম্বরের আছে। তো যথাক্রমে 4টে লিখলেই হবে পয়েন্ট। তো এখানে যেই পয়েন্টগুলো আমি বলছি সেই পয়েন্টগুলো লিখতে হবে। যেমন ক্রসিং ওভারে অংশগ্রহণ করে ও প্রকরণ সৃষ্টি করে হচ্ছে ইউক্রোমাটিন, আর ক্রসিং ওভারে অংশগ্রহণ করে না ও প্রকরণ সৃষ্টি করে না হচ্ছে হেটেরোক্রোমাটিন। তারপর তাপমাত্রা, জীবের বয়স ও লিঙ্গ দ্বারা প্রভাবিত হয় না ইউক্রোমাটিন, আর হেটেরোক্রোমাটিন তাপমাত্রা, জীবের বয়স ও লিঙ্গ দ্বারা প্রভাবিত হয়। এটা এখানে একটু গন্ডগোল হয়ে গেছে, এখানটায় ভুল লেখা আছে। হেটেরোক্রোমাটিন হবে তাপমাত্রা, জীবের বয়স ও লিঙ্গ দ্বারা প্রভাবিত হয়। আচ্ছা, ইউক্রোমাটিন ডিএনএর পরিমাণ বেশি। ইউক্রোমাটিনে থাকে ডিএনএর যে পরিমাণটা সেটা বেশি, আর হেটেরোক্রোমাটিনের ডিএনএর পরিমাণ কম। আচ্ছা, ইউক্রোমাটিনে তারপর লিখতে হবে এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ। এমআরএনএ হচ্ছে মেসেঞ্জার আরএনএ সংশ্লেষ করে ইউক্রোমাটিন, আর হেটেরোক্রোমাটিন মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ সংশ্লেষ করে না। তো এই তিনটে লিখতে হবে। আর আরেকটা হচ্ছে প্রথমটা একদম ইন্টারফেস দশায় হালকা ও বিভাজন দশায় গাঢ়ভাবে রঞ্জিত, আর হেটেরোক্রোমাটিন হচ্ছে ইন্টারফেস দশায় গাঢ়ভাবে ও বিভাজন দশায় হালকাভাবে রঞ্জিত হয়। আশা করছি বোঝাতে পেরেছি। তো এবার উপরে টুকরো কথা আছে, কনস্টিটিউটিভ হেটেরোক্রোমাটিন ইম্পর্টেন্ট। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তাও জেনে রাখা ভালো। ক্রোমোজোমের অধিকাংশ হেটেরোক্রোমাটিন এই প্রকার। ক্রোমোজোমের যে অধিকাংশ হেটেরোক্রোমাটিন সেটা হচ্ছে কনস্টিটিউটিভ হেটেরোক্রোমাটিন। এর কোষচক্রে সবসময় কুণ্ডলীকৃত থাকে। তারপর হচ্ছে ফ্যাকাল্টিভ হেটেরোক্রোমাটিন। কোষচক্রের কোনো নির্দিষ্ট সময়ে কোনো ক্রোমাটিন ঘনীভূত হলে তাকে ফ্যাকাল্টিভ হেটেরোক্রোমাটিন বলে। মোস্ট ইম্পর্টেন্ট, এটা পড়ে রাখা ভালো, আসতে পারে। এবার আসছে জিন। ডিএনএর মধ্যে অবস্থিত যে অংশ এমআরএনএ তৈরির দ্বারা কার্যকারী পলিপেপটাইড শৃঙ্খল তৈরি করে তাকে জিন বলা হয়। সংজ্ঞা: ডিএনএ স্থিত যে নির্দিষ্ট সংখ্যক নাইট্রোজেনযুক্ত বেস এমআরএনএ শৃঙ্খল বা পলিপেপটাইড শৃঙ্খল সংশ্লেষের জন্য বার্তা বহন করে তাকে জিন বলা হয়। ডিএনএ স্থিত যে নির্দিষ্ট সংখ্যক নাইট্রোজেনযুক্ত বেস এন বেস বা নাইট্রোজেনযুক্ত যে বেস অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল থাকে আরএনএতে। সেই ডিএনএ ছিল যে নির্দিষ্ট সংখ্যক নাইট্রোজেনযুক্ত বেস এমআরএনএ শৃঙ্খল বা পলিপেপটাইড শৃঙ্খল সংশ্লেষের জন্য বার্তা বহন করে তাকে বলা হয় জিন। ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে। আমরা সবাই জানি যে সেই ক্রোমোজোমের মধ্যেই থাকে ডিএনএ। হিস্টোন ও অহিস্টোন প্রোটিনযুক্ত ডিএনএর কুণ্ডলীকৃত গঠনই হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমটা হচ্ছে যে বিশেষ করে হিস্টোন আর অহিস্টোন, মানে অহিস্টোন মানে নন হিস্টোন, যেটা হিস্টোন না অহিস্টোন বলছে, এখানে অহিস্টোন না লিখে নন হিস্টোন প্রোটিনযুক্ত ডিএনএর কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। ক্রোমোজোমের ডিএনএর নির্দিষ্ট অংশ অর্থাৎ জিন নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করে। এটা একটা খুব তাৎপর্যপূর্ণ কথা। জিন নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করে। নির্দিষ্ট জিন মানে জিন, সেগুলো এক একটা জিন এক একটা নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষ এর সংকেত বহন করে। এই সম্পর্কে তোমরা ক্লাস 12-এর
গিয়ে পড়বে, বংশগতির যদি সায়েন্স নিয়ে পড়ো কেউ, তাহলে ক্লাস 12-এর বংশগতির আণবিক ভিত্তিতে এই জায়গাটা, এইগুলো বিশেষভাবে আলোচিত হয়েছে। আচ্ছা, তো এবার দেখা যাক। তো এরপর হচ্ছে যে নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষে সংকট বহন করে, তাহলে জানা গেল, যা শেষ পর্যন্ত জীবের নানা চরিত্রের প্রকাশে সাহায্য করে। এটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা, যা শেষ পর্যন্ত জীবের নানা চরিত্র, মানে এক একজনের এক একটা চরিত্রের সেই সমস্ত তার প্রকাশ ঘটাতে সাহায্য করে। আচ্ছা, এরপর যেটা পড়বো সেটা হচ্ছে ক্রোমাটিন জালিকা ও ক্রোমোজোম। এরপরে পড়বো ক্রোমাটিন জালিকা ও ক্রোমোজোম। তো ক্রোমাটিন জালিকায় কী বলছে? ক্রোমাটিন জালিকা ও ক্রোমোজোম হলো প্রকৃতপক্ষে ডিএনএ অণুর কুণ্ডলীকরণের পৃথক পৃথক অবস্থা। আমরা দেখতে পাচ্ছি ক্রোমাটিন জালিকা ও ক্রোমোজোম, সেটা হচ্ছে প্রকৃতপক্ষে ডিএনএ অণুর কুণ্ডলীকরণের পৃথক পৃথক অবস্থা। ক্রোমাটিন হলো ডিএনএ, প্রোটিন ও আরএনএ সংবলিত একটি জটিল অবস্থা। তো এবার ক্রোমাটিন হলো ডিএনএ, প্রোটিন ও আরএনএ সংবলিত একটি জটিল অণু। এর প্রধান কাজ হলো কোষের স্বল্প পরিসর স্থানে ডিএনএকে আবদ্ধ করে রাখা এবং মাইটোসিস কোষ বিভাজনে অংশগ্রহণ করা। মোস্ট ইম্পর্টেন্ট কথা, মাইটোসিস কোষ বিভাজনে অংশগ্রহণ করা হচ্ছে এর প্রধান কাজ। কোষ বিভাজনকালে ক্রোমাটিন তন্তু দৃঢ় কুণ্ডলীকরণের নির্দিষ্ট আকার আকৃতিযুক্ত গঠনে পরিণত হয়, একে ক্রোমোজোম বলে। সুতরাং ক্রোমাটিন তন্তু ও ক্রোমোজোম একই বস্তুর দুটি ভিন্ন দশা। তো এখান দিয়ে একটা কোশ্চেন আসতে পারে যে দেখাও যে ক্রোমাটিন তন্তু ও ক্রোমোজোম একই বস্তুর দুটি ভিন্ন দশা, কিংবা বলতে পারে ক্রোমাটিন তন্তু ও ক্রোমোজোম একই বস্তুর দুটি ভিন্ন দশা অবস্থা, এটা ব্যাখ্যা করো। 3 নম্বর কি 2 নম্বরে আসতে পারে। আচ্ছা, এরপর যেটা সেটা হচ্ছে দ্বিতন্ত্রী ডিএনএ। আমরা সবাই জানি যে ডিএনএটা দ্বিতন্ত্রী আর আরএনএ একতন্ত্রী। তো ডিএনএর যে দ্বিতন্ত্রী মডেল, সেই মডেলটা হচ্ছে ডাবল হেলিক্যাল স্ট্রাকচার অফ ডিএনএ। ওয়াটসন, ক্রিক, উইলকিন্স 1953 খ্রিস্টাব্দে ডিএনএ অণুর দ্বিতন্ত্রী গঠনের বৈশিষ্ট্যগুলির পরিচয় দেন। কারা কারা? ওয়াটসন অ্যান্ড ক্রিক ও উইলকিন্স 1953 খ্রিস্টাব্দে ডিএনএ অণুর দ্বিতন্ত্রী গঠনের বৈশিষ্ট্যগুলির পরিচয় দেন। তো এই সাইডে ডিএনএর দ্বিতন্ত্রী গঠন দেখিয়ে দেওয়া হয়েছে, যেখানে আমরা জানি যে অ্যাডিনিনের সাথে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, সেই মধ্যে দিয়ে অ্যাডিনিনের সাথে থাইমিন এখানটায় ডাবল বন্ড করেছে, আর গুয়ানিনের সাথে সাইটোসিন ট্রিপল বন্ড করেছে। ওখানে এই দুটো দেখে, মানে দুটো দিয়ে হাইড্রোজেন দ্বিবন্ধন, হাইড্রোজেন ত্রিবন্ধন দেখানো হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা, এই গুয়ানিন সাইটোসিনের সাথে ট্রিপল বন্ড, আর অ্যাডিনিন থাইমিনের সাথে ডাবল বন্ড। আর এই যে শর্করা ফসফেটের যে কাঠামো, সেটা হচ্ছে এই তন্তুগুলো হচ্ছে শর্করা ফসফেটের কাঠামো। আচ্ছা, তো এবার যেটা পড়বো সেটা হচ্ছে ডিএনএ মডেল চিত্রটা। বৈশিষ্ট্যগুলি হলো ডিএনএ ঘোরানো সিঁড়ির মতো পেঁচানো এবং দুটি রজ্জু বা সূত্র অসংখ্য ধাপ নিয়ে গঠিত। ডিএনএ দ্বিতন্ত্রী ও কুণ্ডালাকার গঠনযুক্ত এবং ডান দিকে পেঁচানো। ডিএনএ দ্বিতন্ত্রী ও কুণ্ডালাকার গঠনযুক্ত এবং ডান দিকে পেঁচানো। ডিএনএর প্রতিসূত্র সুগার ফসফেট কাঠামো দ্বারা গঠিত। ডিএনএর যে প্রতিসূত্র সেটা হচ্ছে সুগার ফসফেট কাঠামো দ্বারা গঠিত। যেটা বললাম, ডিএনএর প্রতিসূত্রটা সুগার ফসফেট কাঠামো দ্বারা গঠিত। আর তারপর হচ্ছে ডিএনএ সূত্র মধ্যস্থ সুগারের সঙ্গে N2 যুক্ত বেশ সংযুক্ত থাকে। ডিএনএর যে সূত্র মধ্যস্থ সুগার, সেই সুগারের সঙ্গে N2 যুক্ত বেশ সংযুক্ত থাকে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাডিনিন থাইমিনের সঙ্গে 2টি H বন্ধনী, গুয়ানিন সাইটোসিনের সঙ্গে 3টে H বন্ধনী দ্বারা যুক্ত, যেগুলো এতক্ষণ বলে আসলাম সেগুলোই লেখা আছে। তো এই কোশ্চেনটা আসছে যে ওয়াটসন অ্যান্ড ক্রিকের ডাবল হেলিক্স বন্ডন, ডাবল হেলিক্স স্ট্রাকচার বা ডিএনএ দ্বিতন্ত্রী মডেলটি আলোচনা করো, এটা 3 নম্বরে আসবে। তো প্রত্যেকটা পয়েন্ট লিখতে হবে। দ্বিতন্ত্রীর যে ব্যাস, সেই দ্বিতন্ত্রীর ব্যাসটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম, দৈর্ঘ্য প্রস্থের 1000 গুণ। দুটি নাইট্রোজেন বেস জোড়ার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। প্রতিটি যে তন্ত্রী ডাবল তন্ত্রী, তো তাই প্রতিটি তন্ত্রীর একটি সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। এক একটি পাকে 10টি নাইট্রোজেন বেস সমদূরত্বে অবস্থিত। এক একটি পাকে কটি বেস
10টি নাইট্রোজেন বেস সমদূরত্বে অবস্থিত। আচ্ছা, এরপর আসছে ক্রোমোজোমের প্রকারভেদ। ক্রোমোজোমের প্রকারভেদের মধ্যে যেটা আসছে সেটা হচ্ছে মানুষের সাপেক্ষে ক্রোমোজোমকে আমরা প্রধানত দুভাগে ভাগ করি, একটা হচ্ছে অটোজোম ও সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম। অটোজোম কোনো ইউক্যারিওটিক কোষে অবস্থিত যে ক্রোমোজোমগুলি লিঙ্গ নির্ধারণ ব্যতীত অন্যান্য দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণ করে তাদের অটোজোম বলে। তো অটোজোমটা লিঙ্গ নির্ধারণ করে না, অটোজোম দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণ করে। উদাহরণ, মানুষের দেহকোষে 22 জোড়া অটোজোম থাকে। মানুষের দেহকোষে 22 জোড়া অটোজোম থাকে। মানুষের জননকোষ অর্থাৎ শুক্রাণু ও ডিম্বাণুতে 22টি অটোজোম থাকে। আচ্ছা, এবার হচ্ছে সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম হলো ইউক্যারিওটিক কোষে অবস্থিত যে ক্রোমোজোম প্রধানত যৌন বৈশিষ্ট্য প্রকাশে, মানে এটার কাজই হলো যৌন বৈশিষ্ট্য প্রকাশ করা এই ক্রোমোজোমটার, এবং লিঙ্গ নির্ধারণে সাহায্য করে, তাকে সেক্স ক্রোমোজোম বলে বা অ্যালোজোম। উদাহরণ, মানুষের ক্ষেত্রে এক্স এবং ওয়াই এই দুই ধরনের আমরা অ্যালোজোম দেখতে পাই বা সেক্স ক্রোমোজোম দেখতে পাই। আচ্ছা, মহিলাদের প্রতি দেহকোষে 2টি এক্স ক্রোমোজোম বা ডাবল এক্স 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 এবং পুরুষদের প্রতি দেহকোষে একটি এক্স একটি ওয়াই এক্স ওয়াই ক্রোমোজোম উপস্থিত থাকে। মানুষের জনন কোষে সেক্স ক্রোমোজোমের সংখ্যা কটা? একটা, অর্থাৎ ডিম্বাণুতে একটি মাত্র এক্স এবং শুক্রাণুতে একটি এক্স বা ওয়াই ক্রোমোজোম থাকে। এই কারণে ডিম্বাণুকে বলা হয় হোমোগ্যামেট এবং শুক্রাণুকে বলা হয় হেটেরোগ্যামেট। হোমোগ্যামেট কেন? কারণ হচ্ছে এটাদের ডবল এক্স, দুটো এক্স থাকে, আর শুক্রাণু হচ্ছে একটি এক্স একটি ওয়াই। আচ্ছা, এবার হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা। ক্রোমোজোমের সংখ্যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটি নির্দিষ্ট প্রজাতির ক্রোমোজোমের সংখ্যা প্রত্যেক জনতে সর্বদা নির্দিষ্ট বা ধ্রুবক হয়, কনস্ট্যান্ট হয়। উন্নত জীবের জননকোষে বর্তমান মৌলিক সংখ্যক বা এক সেট ক্রোমোজোমকে হ্যাপ্লয়েড সেট বলা হয়। যেমন মানুষের গ্যামেটে 23টি ক্রোমোজোম থাকে। পক্ষান্তরে উন্নত জীবদের দেহকোষে উপস্থিত মৌলিক সংখ্যা দ্বিগুণ বা 2 সেট ক্রোমোজোমকে ডিপ্লয়েড সেট বলা হয়। আমাদের যে মানুষের গ্যামেট, সেই মানুষের গ্যামেটে 23টি ক্রোমোজোম থাকে, হ্যাপ্লয়েড সেট, n=23। তো এবার যদি আমি বলি যে তাহলে ডিপ্লয়েড সেটটা কি পক্ষান্তরে, বলছে এখানে উন্নত জীবদের দেহকোষে উপস্থিত মৌলিক সংখ্যা দ্বিগুণ। উন্নত জীবদের দেহকোষে যে উপস্থিত মৌলিক সংখ্যা দ্বিগুণ, মানে 2n = 2 × 23 মানুষের দেহকোষে 46টি বা 23 জোড়া ক্রোমোজোম থাকে, যাকে বলা হয় ডিপ্লয়েড সেট। আশা করি বোঝাতে পেরেছি। মৌলিক সংখ্যা দ্বিগুণ, n যদি 23 হয় তাহলে 2n = 46, তাহলে তাকে বলা হয় ডিপ্লয়েড সেট। আর n যখন 23 তখন তাকে বলা হচ্ছে হ্যাপ্লয়েড সেট। প্রকৃতপক্ষে 23টি ক্রোমোজোমের 2টি সেট থাকে, অর্থাৎ প্রতিটি ক্রোমোজোমের একটি করে সমসমস্ত ক্রোমোজোম থাকে। ব্যতিক্রম ওয়াই ক্রোমোজোম, মানে ওয়াই ক্রোমোজোমে থাকে না সমসমস্ত ক্রোমোজোম, প্রতিটি ক্রোমোজোমের একটি করে সমসমস্ত ক্রোমোজোম যেখানে বলছে থাকে। জননকোষ হ্যাপ্লয়েড প্রকৃতির হওয়ার জন্য জননকোষে কোনো সমসমস্ত ক্রোমোজোম থাকে না। আমাদের যে জননকোষ, সেই জননকোষ হ্যাপ্লয়েড প্রকৃতির, তাই এটা কোনো সমসমস্ত ক্রোমোজোম থাকে না। তো এখান থেকে জানা যাচ্ছে যে হ্যাপ্লয়েড প্রকৃতিতে সমস্ত ক্রোমোজোম থাকে না, কিন্তু মানে ইয়েতে থাকে ডিপ্লয়েড সেট। ডিপ্লয়েড প্রকৃতির যে সেট, সেটা জননকোষে কোনো অনেক সমস্ত ক্রোমোজোম থাকে দেখতে পাওয়া যায়। এবার হচ্ছে ক্রোমোজোমের গঠন। গ্রিক ক্রোমা শব্দের অর্থ হলো রং এবং সোমা শব্দের অর্থ হলো দেহ। বিভিন্ন ক্ষারীয় রঞ্জকে এগুলি গাঢ়ভাবে রঞ্জিত হয় বলে ক্রোমোজোমের এরকম নাম দেওয়া হয়েছে। তো আমরা জানি যে ক্রোমোজোম যেটা, সেই ক্রোমোজোমটা তাহলে এটার উৎপত্তি কোথা থেকে হয়েছে? গ্রিক শব্দ ক্রোমা আর এবং সোমা, ক্রোমাস প্লাস সোমা = ক্রোমোজোম। গ্রিক শব্দ, যার ক্রোমা মানে হচ্ছে রং এবং সোমা মানে হচ্ছে দেহ। ক্রোমাটিড কি? কোষ বিভাজনের মেটাফেজ দশায় প্রতিটি ক্রোমোজোম 2টি অনুরূপ অনুদৈর্ঘ্য দণ্ডাকার অংশ দেখতে পাওয়া যায়। এরা ক্রোমোজোমের মাঝে অবস্থিত বিশেষ খাঁজ তথা সেন্ট্রোমিয়ার নামক অংশে পরস্পর যুক্ত থাকে। এদের প্রত্যেকটিকে কী বলা হয়? ক্রোমাটিড বলা হয়। প্রতিটি ক্রোমাটিড একটি ডিএনএ অনুকুণ্ডলিত হয়ে প্রোটিন সহ অবস্থান করে। ক্রোমোজোমের কোষ বিভাজনের প্রাথমিক দশায় ক্রোমাটিডগুলি পাশাপাশি সরু কুণ্ডলিত তন্তুর মতো দেখতে লাগে, যাদের প্রত্যেকটিকে ক্রোমোনিমাটা বলা হয়। ক্রোমোনিমাটা বা ক্রোমানিমাটা অনেকে বলে।
তো ক্রোমোনিমাটা দৈর্ঘ্য বরাবর সমদূরত্বে সজ্জিত পুঁতির মতো দানাদার যে সমস্ত ক্রোমাটিন বস্তু দেখা যায় তাকেদের বলা হয় ক্রোমোমিয়ার। এবার এখানে যেটা আছে সেটা হচ্ছে প্রতিটি ক্রোমোজোম একটি বা দুটি দণ্ডাকার অংশ নিয়ে গঠিত, যাদের প্রত্যেকটিকে ক্রোমাটিড বলে। তো ক্রোমাটিড কাকে বলা হয় লিখতে হবে যে প্রত্যেকটি ক্রোমোজোম একটি বা দুটি দণ্ডাকার অংশ নিয়ে গঠিত, তাদের বলা হয় ক্রোমাটিড। কোষ বিভাজনের অ্যানাফেজ ও টেলোফেজ দশায় একক ক্রোমাটিড গঠন এবং প্রোফেজ ও মেটাফেজ দশায় দ্বিক্রোমাটিড গঠন রূপে ক্রোমোজোমগুলি বিন্যস্ত থাকে। তো আমরা এখন এই অবধি পড়লাম ক্রোমোজোমের গঠনে ক্রোমাটিড অবধি। পরবর্তীকালে আবার পরের নেক্সট আলোচনা করা হবে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।